কিন্তু আজকে দেগঙ্গার প্রমাণ, অনেক বাধার পরেও দেগঙ্গার বিরোধী শক্তি, দেগঙ্গার আইএসএফ এটা প্রমাণ করে দিয়েছে যে তৃণমূলের প্রমাণ যত ক্ষমতা থাকুক না কেন, আমাদের গণতান্ত্রিক ক্ষমতা থাকছে অনেক বেশি। আপনাদের কালকে একটা ঘটনা বলি। কাল রাত্রিবেলা নুরনগর অঞ্চলের ফাজিলপুর গ্রাম, সেইখানে নুরনগর অঞ্চলের উপপ্রধানের নেতৃত্বে তৃণমূলের একদল গুন্ডা বাহিনী আমাদের প্রার্থীর বাড়ি ঘিরে ফেলে, প্রার্থীর স্বামীকে মারধর করে, ওই এলাকার আইএসএফ কর্মীদের গায়ে হাত তোলে। সাথে সাথে আইএসএফ কর্মীরা সমস্ত যে যার ঘরে ছিলেন বেরিয়ে আসেন, প্রতিরোধ করেন এবং তারা দীর্ঘক্ষণ রাস্তা ঘিরে রেখেছিলেন, সমস্ত গ্রামের রাস্তা ঘিরে রেখেছিলেন। সেই রাত্রে 12টার সময় আমরা থানায় ফোন করি, প্রশাসনের উচ্চ দপ্তরে ফোন করি এবং বাধ্য করি রাত্রে 3টের সময় পুলিশের গাড়ি ওখানে পাঠাতে এবং ওই তৃণমূলের গুন্ডাদেরকে ওখান থেকে তুলে আনতে। আজকে আমরা পরিষ্কারই হুঁশিয়ারি চাই যে তোমাদের হাতে বন্দুক থাকতে পারে, বোমা থাকতে পারে, গুলি থাকতে পারে, কিন্তু তোমাদের হাতে মানুষের ভালোবাসা নেই। মানুষ 5 বছরে, বিগত 15 বছরে আমাদের ছুঁড়ে ফেলে দিয়েছে, বিগত 15 বছরে আজকে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে বলেই আজকে এত বন্দুক, এত বোমার ব্যবহার করতে পারছে। তৃণমূল যদি মানুষের জন্য কাজ করত তাহলে কি এত কিছু অস্ত্রশস্ত্রের দরকার পড়তো? কি বলেন, দরকার পড়তো? যদি তারা 5 বছর মানুষের ভালোবাসা অর্জন করত, যদি প্রত্যেকটা গ্রামের রাস্তা পাকা রাস্তা হয়ে যেত, যদি সবার ঘরে 100 দিনের কাজ আসতো, যদি প্রত্যেক গরিব বাড়িতে যাদের মাটির ঘর তারা যদি হ্যালো গরম লাগছে, অতএব হাওয়াটা যাতে সবার গায়ে লাগে। আর বিশেষ ঘটনা, এই পেঁপে খাতের দিকে কেউ যাবেন না, এটা একটা কৃষি বন্ধুর, অতএব এক জায়গা যেন চাষের ক্ষতি না হয়, কেউ পেঁপে খাতের দিকে যাবেন না। আজান হয়ে গেছে কি খবরটা নিচ্ছে দাঁড়ান। দিদি বক্তব্য রাখছিলেন, দিদির বক্তব্যের পরেই আচ্ছা, আজান হয়ে গেছে, আপনারা প্রত্যেকে বসুন। বারবার উঠে পিছনের দিকে দেখার দরকার নেই। যখন নওশাদ ভাইজান আসবেন, তাপসদা যখন আসবে, শাওনদা যখন আসবে, নাতাশাদি যখন আসবে, আমরা আপনাদের মাইক থেকেই বলে দেব। বারবার ওভাবে ঘুরে দেখার দরকার নেই, সবাই বসুন। বারবার উঠে দাঁড়ালে যারা সামনে বসে আছেন তাদের অসুবিধে হচ্ছে, পিছনে আড়াল হয়ে যাচ্ছে। সবাই একটু বসুন, আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। যারা এখানে আছেন, যারা ভলেন্টিয়ার আছেন, একটু বসে পড়ুন। বসে না পড়লে কিন্তু প্রোগ্রামটা চালানো যাবে না। আমার আগে ইনজামুল বলছিল যে আপনাদের বসার বিশেষ ব্যবস্থা করা যায়নি, ভালো চেয়ার নেই, মাথার উপর ছাদ নেই, রোদ আছে, ঘাসের উপর বসতে হচ্ছে, কারণ আমাদের কাছে
ওই টাকা চুরির টাকা নেই। তো যাই হোক, যাদের কাছে চুরির টাকা আছে তাদের প্রোগ্রামগুলো দেখা যায় অনেক চেয়ার পাতা, অনেক আলো লাগানো, অনেক মঞ্চ খাটানো, কিন্তু তাদের আবার বসার লোক নেই। এই এক অদ্ভুত না, একদিকে কিছুই নেই শুধুই মানুষ, আর একদিকে সব আছে মানুষ নেই। তা আজকে আগামী আমি যেটা বলছিলাম যে আজকে তৃণমূলকে এত সন্ত্রাস করতে হচ্ছে কেন, কিসের জন্য এত বোম গুলির ব্যবহার? যদি তারা প্রত্যেক ঘরে ঘরে রেশন কার্ড পৌঁছে দিত, যদি তারা সবার কাছে 100 দিনের কাজ পাইয়ে দিতে পারত, যদি যে সমস্ত গ্রামে মাটির বাড়ি দাঁড়িয়ে আছে, মাথার উপর খড়ের চাল রয়েছে, কি ত্রিপল দেওয়া ঘরে বাড়ি, যাদের বাড়ি আমফান ঝড়ে ভেঙে গেছে, সেই সমস্ত বাড়িগুলো যদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেত, তাহলে কি তৃণমূলকে এত বোম গুলি বারুদের ব্যবহার করতে হতো? হতো না। আমরা এসে কি বলছি? আইএসএফ আজকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লড়াই করছে, আমরা কি বলছি? আমরা এসে সব করে দেব বলছি? আমরা বলছি না। আমরা কি বলছি? আমরা বলছি আমরা একটা লড়াই করব। আমরা লড়াই করছিলাম, আমরা লড়াই বর্তমানে করছি, এবং আগামী দিনেও আমরা এই লড়াইটা চালিয়ে নিয়ে যাব, এইটুকুই আমাদের বলার। এই নির্বাচনে আর তার চেয়ে বেশি কিছু বলার নেই। আমরা এমন একটা পার্টি, আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 2 বছর ধরে এমন একটা পার্টি হিসেবে আজকে নিজেকে দাঁড় করিয়েছে, যার শীর্ষ নেতৃত্ব চেয়ারম্যান থেকে শুরু করে একজন সাধারণ সদস্য প্রত্যেকে প্রতিদিন লড়াইয়ের ময়দানে আছেন, তারা প্রতিদিন জেল খাটছেন, তারা সংগ্রাম করছেন। আমাদের চেয়ারম্যান দেখিয়ে দিয়েছেন যে 42 দিন জেল খেটেও হার না মেনে, ভুল স্বীকার না করে, সমঝোতা না করে, ক্ষমা না চেয়ে শির দ্বারা টান টান করে বাইরে আসা যায় এবং আরো লড়াই চালিয়ে নিয়ে যাওয়া যায়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমনই একটা পার্টি, যে পার্টির চেয়ারম্যান জেল খাটেন এবং তিনি জেলের মুখ থেকে বেরোনোর সময় হাসতে হাসতে বলতে থাকেন, 42 দিন কেন, প্রয়োজনে 42 বছর জেলে খাটবো, কিন্তু তবু মাথা বিক্রি করব না। আজকে যেখানে চেয়ারম্যান জেল খাটছেন, আমাদের কি আর কোনো ভয় আছে? যারা আছেন, আমরা কি জেল খাটতে তৈরি আছি? আমরা কি মার খেতে তৈরি আছি? আমরা কি তৃণমূলের সামনে চোখে চোখ রেখে মানুষের অধিকারের জন্য লড়তে রাজি আছি? যদি থাকি, তাহলে আমাদের একটাই কথাকে সত্যি প্রমাণ করার আছে। কথাটা কি? যেটা নওশাদ ভাইজান, আপনারা নিশ্চয়ই খেয়াল আছে, বিগত 42 দিন যখন তিনি জেল থেকে কোর্টে যেতেন, একটাই কথা তার মুখ থেকে বারবার শোনা যেত। যখন মিডিয়ার সাংবাদিক বন্ধুরা ছেকে ধরতেন, আমার সামনেও অনেক মিডিয়ার বন্ধুরা আছেন, ওনারা অনেক রকম প্রশ্ন করতেন, পঞ্চায়েত ভোটে কি হবে ভাবছেন? আপনার ভয় লাগছে না? আপনার কষ্ট হচ্ছে না? খিদে পাচ্ছে না? ওনার একটাই উত্তর ছিল, ওনার মুখে একটা হাসি লেগে থাকতো। ওই হাসিটাই ছিল সমস্ত কিছুর জবাব। খিদে পাচ্ছে কিনা, ভয় লাগছে কিনা, কষ্ট হচ্ছে কিনা, তার সমস্ত জবাব হচ্ছে মুখে একটা হাসি। আর তিনি একটাই কথা বলেছিলেন, কথাটা কি? যে আমার কষ্ট হবে কেন? আমি কি ভোটের রাজনীতি করতে এসেছি নাকি? হ্যাঁ, ভোটে আমি দাঁড়িয়েছি, আমি এসেছি এই সমাজে সমাজ ব্যবস্থাটাকে বদল করতে জন্য, আমি ক্ষমতা দখল করতে আসিনি। আমি এই সমাজে যে দলিত, যে আদিবাসী, যে সংখ্যালঘু মানুষ, যে গরিব মানুষ, যে শ্রমজীবী মানুষের অধিকার আছে, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমি লড়াই করে যাচ্ছি। আমি আজকে লড়াই করব, আমাকে জেল খাটাক, মেরে ফেলুক, আমার মুখের জিভ টেনে ছিঁড়ে ফেলা যাবে না। আমার এই সংগ্রাম চলবে। আমাদের চেয়ারম্যান রাস্তা বলে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন যে আমাদের লড়াইটা ভোটের লড়াই নয়, ক্ষমতা দখলের লড়াই নয়, আমাদের লড়াইটা সমাজ ব্যবস্থার বদলের লড়াই। তাহলে আমরা কেমন সমাজ গড়তে চাইছি? আগামী 5 দিন পরে যে ভোট আসছে, সেই ভোটের পরে আমরা কেমন সমাজ তুলে দেব দেগঙ্গার সাধারণ মানুষের কাছে? আমরা কি বলছি নাকি যে আমরা মেম্বার হয়ে গ্রাম পঞ্চায়েতে জিতে সব ঠিক করে দেবো? না, আমরা বলছি না। আমরা কি বলছি? আমরা বলছি আমরা নিজেরা কিছু করবই না। আমরা আইএসএফ নিজেরা কিছু করবই না, যা করবে সব করবে গ্রামের সাধারণ মানুষ করবে, আমরা তার নেতৃত্ব দেব। আমরা বলছি যে আমাদের যারা গ্রাম পঞ্চায়েতে জিতবেন, তারা গ্রাম পঞ্চায়েত অফিসে বসে দখল করে নিজেরা বসে বসে প্ল্যান করবেন আর বলবেন যে আচ্ছা আমার এই বছর 40টা ঘর এসেছে, ধরে নিন 40টা ঘর এলো, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। কে পাবে ঘর? আইএসএফ এর নেতারা বসে ঠিক করবে? করবে না। কারা করবে ঠিক? গ্রামের মেম্বার যিনি হয়েছেন,
আইএসএফ এর যিনি মেম্বার হচ্ছেন তার দায়িত্ব হচ্ছে গ্রামের সমস্ত মানুষকে এক জায়গায় ডাকা, সবার মধ্যেখানে তিনি বলবেন যে আমার কাছে 40টা ঘর এসেছে, আপনারা বলুন এই গ্রামের কার কার 40টা ঘরের প্রয়োজন আছে, আপনারা বলে দিন, আমি বলবো না, আপনারা ঠিক করুন, আপনারা যান বলবেন তিনিই ঘর পাবেন। যিনি ঘর পাবেন তিনি আইএসএফ করতে পারেন, সিপিএম করতে পারেন, টিএমসি করতে পারেন, বিজেপি করতে পারেন, যা খুশি তাই করতে পারেন, কিছু না করতে পারেন, তবু তার যদি ঘর পাওয়ার যোগ্যতা থাকে, তার যদি ঘরের দরকার থাকে, তাহলে তিনি আগে ঘরটা পাবেন। যদি এই পদ্ধতিতে ঘরের ঠিক হয়, যদি এই পদ্ধতিতে ঠিক করা হয় যে কে ঘর পাবে আর কে ঘর পাবে না, তাহলে যার বাড়িতে ফ্রিজ আছে তার বাড়িতে কি ঘর যাবে? যাদের মোটরসাইকেল আছে তিনি ঘর পাবেন? যার বাড়িটা দোতলা তার কাছে ঘর যাবে? যাবে না। দুর্নীতি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, চুরি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমাদেরকে বলতে হবে না চোর ধরো জেল ভরো, ওইটা বিজেপির স্লোগান। চোর ধরো জেল ভরো ওটা বিজেপির স্লোগান। আমাদেরকে বলতে হবে না উপর থেকে আসুক, সিবিআই আসুক, সব চোরদেরকে ধরুক। আমরা বলবো ওসব ইডিসির প্রয়োজন নেই, চোর ধরবো আমরা, আমরা গ্রামের সাধারণ মানুষ, আমরা দেখে দেবো যে চোর কিভাবে ধরতে হয়। আরে চুরি তো চোখের সামনে হচ্ছে, যখন চোখের সামনে হচ্ছে, যখন দেখতে পাচ্ছি যে 100 দিনের কাজে সুপারভাইজার গ্রামের মেম্বারের সঙ্গে সেটিং করে জব কার্ড আটকে রাখছে, তার টাকা চুরি করছে, তাহলে আমরা সব চুরি দেখতে পারলে চুরি ধরতে পারবো না কেন? আমরা কি এতই বোকা নাকি? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে গ্রামের সাধারণ মানুষের কাছে এই প্রতিশ্রুতি রাখছে যে গ্রামের সাধারণ মানুষ তাদের ট্রেনিং হয়ে যাবে যে কিভাবে চোর ধরতে হয়, কিভাবে দুর্নীতি করতে হয়। এবং আচ্ছা, তাপস দা এসে গেছেন, আমাদের উত্তর 24 পরগনা জেলা সভাপতি, সবাই একটু স্লোগান দিন। তাপস ব্যানার্জি স্বাগতম, তাপস ব্যানার্জি স্বাগতম, স্বাগতম স্বাগতম, তাপস দা স্বাগতম, স্বাগতম স্বাগতম, এই জেলা সভাপতি তাপস দা স্বাগতম, স্বাগতম স্বাগতম, 24 পরগনা জেলা সভাপতি তাপস দা স্বাগতম, স্বাগতম স্বাগতম, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। জিন্দাবাদ। যেটা বলছিলাম যে চুরির রাস্তা, তাপস দাকে অভিনন্দন। তাপস দা বসুন, আমরা এরপর তাপস দার কথা শুনবো। আমি একদম সংক্ষেপে কয়েকটা কথা বলে দিই যে আইএসএফ একটাই কথা বলছে। আজকে দেগঙ্গার যারা আমার দাদারা দিদিরা উপরে আছেন, ভাই বোনেরা রয়েছেন, প্রত্যেকের কাছে আমি জানতে চাই যে চুরি, যে দুর্নীতি, যে কালোবাজারির সরকার চলছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে স্বচ্ছ জনগণের পঞ্চায়েত, মডেল পঞ্চায়েত আমরা কি তুলে দিতে পারবো? সবার কাছে বলছি, তৃণমূলের এই কালোবাজারের উল্টো দিকে দাঁড়িয়ে একটা মডেল পঞ্চায়েত, যে পঞ্চায়েতে চুরি থাকবে না, যে পঞ্চায়েতে গ্রামের মানুষের কথার দাম থাকবে, তারাই ঠিক করবেন সমস্ত কিছু। প্রত্যেক 6 মাসে গ্রাম সংসদ মিটিং হবে, যেখানে গ্রামের মানুষ চাটা পেতে বসে গ্রাম সংসদের মিটিং করে সমস্ত সিদ্ধান্ত নেবে। গ্রামের মানুষ ঠিক করবেন কোথায় জলের কল দরকার, কোথায় রাস্তা দরকার, কোথায় মাটির ঘর আছে, কোথায় কার ঘর দরকার, সবকিছু গ্রামের মানুষ ঠিক করবেন। আমরা কি এই কমিটি তৈরি করতে পারবো? এই পঞ্চায়েত তৈরি করতে পারবো? এবং যারা বলছেন, একটা জিনিস জাস্ট বলে নিয়ে শেষ করি, অনেকে বলছেন ওসব মুখের কথা, ওসব মুখের কথা, আইএসএফ আসলে ক্ষমতায় এলে আজকে টিএমসি যা করছে ওরাও কালকে গিয়ে তাই করবে। আমি এর পরিষ্কার একটা উত্তর দিয়ে দিই, কি হবে সেটা তো কয়েকদিন পরেই দেখা যাবে, কিন্তু যেটা হয়ে আছে চোখের সামনে সেটা কি আমরা দেখতে পাচ্ছি না? আমরা তো দেখতে পাচ্ছি। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি বিধায়ক হওয়ার পরের দিন থেকেই বলছেন যে আমার জন্য রাইট টু রিকল করা হোক। ভাঙড়ের মানুষ আজ আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন, যদি মনে করেন যে আর আমাকে রাখবেন না, আমাকে আবার ভোট দিয়ে ফেলে দিক এই পদ থেকে, আমাদের বিধায়ক বলছেন, আমাদের চেয়ারম্যান বলছেন। তাহলে আমরা কি আইএসএফ কি সেই রকম দল নাকি যে একবার ভোটে জিতে 5 বছর গদি আঁকড়ে বসে থাকবো? থাকবো কি? যদি মানুষ আমাদের না চায়, আমরা 1 সেকেন্ডে সেই গদি ছেড়ে দেব এবং পার্টি মেম্বারের পক্ষে থাকবে, মেম্বারের পক্ষে থাকবে না, সাধারণ মানুষের পক্ষে থাকবে। আইএসএফ সেই রকম পার্টি। এবং আমরা আরেকটা কথাও বলছি, কি বলছি, যে আমরা ক্ষমতায় আসার পর শুধুমাত্র আইএসএফ এর লোকজনকে নিয়ে গ্রাম চালাবো না। আইএসএফ যদি কোনো গ্রাম পঞ্চায়েতে, যে গ্রাম পঞ্চায়েতে জিতবে, সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে ওই গ্রামের একটু যারা সচেতন মানুষ, তিনি টিএমসি করতে পারেন, টিএমসি, বিজেপি, সিপিএম, সমস্ত পার্টি থেকে যারা বিরোধী আছেন,
তাদের নিয়ে একটা গ্রাম কমিটি করবে, গ্রাম উন্নয়ন কমিটি। গ্রাম উন্নয়ন কমিটিতে সমস্ত পার্টির প্রতিনিধিরা থাকবেন। আমরা ওই তৃণমূল ক্ষমতায় এলো বাকি সব বিরোধী শূন্য, ওই রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা মনেই করি না যে ভোট একা একা লড়া যায়। আমরা মনে করি ভোট তখনই ভোট হয় যখন সেখানে সবাই লড়ে, তাহলেই সেটা ভোট। তৃণমূল যে ভোট লড়তে চায়, একা দাঁড়াচ্ছে, বাকি উল্টো দিকে সবাইকে ভ্যানিশ করে দিচ্ছে, ওটা কোনো ভোট নয়। আমরা লড়তে চাই, লড়াইয়ের মতো লড়াই হলে তবেই। তাহলে আমরা গ্রাম সংসদের যখন তৈরি করব, তখন সমস্ত পার্টির প্রতিনিধিদের নিয়ে গ্রাম কমিটি তৈরি করব। সেই গ্রাম কমিটি ঠিক করবে গ্রামের কোন কোন উন্নয়ন দরকার, ওই বিরোধীদেরকে আমরা জায়গা দেব। তাই টিএমসির যারা কর্মী রয়েছেন তাদেরকেও বলি যে আপনারা টিএমসি করছেন করুন, কিন্তু জেনে রাখুন আইএসএফ যদি গ্রাম পঞ্চায়েতে যেতে, তাহলে আপনাদেরও কথার দাম থাকবে, আপনাদেরকে আমরা ফেলে দেব না। আপনারাও আপনাদের গ্রামে কথা বলতে পারবেন। আমরা মনে করি বিরোধীরা কথা বলতে পারলেই একটা সমাজ সুন্দরভাবে চলে। বিরোধীদেরকে গলা টিপে দেওয়ার রাজনীতি আমাদের নয়। আমরা সুস্থ রাজনীতি করতে চাই, সবার জন্য রাজনীতি করতে চাই, গণতন্ত্রের জন্য রাজনীতি করতে চাই। আমি এইটুকুই বলে আপাতত আমার বক্তব্য শেষ করছি। এরপরে আপনাদের কাছে একের পর এক আসছেন আমাদের রাজ্য নেতৃত্বরা। ধন্যবাদ দিদিকে। পঞ্চায়েতে আমরা আমাদের চিন্তাধারা, লক্ষ্য, সংগ্রামী সাথী, ইতিমধ্যেই আমাদের শুধু নয়, পশ্চিমবঙ্গের নতুন প্রজন্মের প্রিয় ভাজন ভাইজান আসছে আপনাদের মাঝে। আমরা একই সাথে ছিলাম, একটা সভা করে আমি এখানে এসেছি, আবার একটি সভায় যাব, ভাইজান আসবেন। শুধু আপনাদের কাছে আজকে দীর্ঘদিন এই কদিন ধরে আমাদের সবারই গলার অবস্থা বুঝতে পারছেন কোন জায়গায় আমাদের চলতে হচ্ছে। শুধু এইটুক বলি, 8ই জুলাই যে নির্বাচন, এ নির্বাচন আপনাদের ঘরের নির্বাচন। আপনাদের ঘরের দরজা দিয়ে চোর ঢুকবে কি টাকা ঢুকবে ঠিক করার দিন হচ্ছে 8ই জুলাই। আপনারা কি দরজা খুলে রেখে চোর ঢোকাবেন? যদি চোর না ঢোকাবেন, তাহলে গ্রামে গঞ্জে পরিষ্কার হয়ে গেছে, চুপচাপ চুপচাপ খামেছা চুপচাপ। এবং এইটুক জেনে রাখুন, কখন বলুন তো সুন্দরবনের বাঘ, আপনি সুন্দরবনে বেড়াতে যান, বাঘ কখন আপনাকে আক্রমণ করে? কখন আক্রমণ করে? খাবার যখন পায় না তখন বাঘ খুঁজতে আসে, ওই যদি খাবার এসছে, তাই তো? আজকে সারা দিন ধরে আপনারা এই নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পর থেকে আপনারা দেখছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উপরে আক্রমণ করছে। কারা কারা করছে? শাসক দল। কেন করছে? এই যে এত বছরের যে খাবার বিড়ি খেত, এখন আপনার স্করপিও করে চলে যাচ্ছে। বিড়ি খেত, সাইকেল চালাতো, স্করপিও আবার জানলা দিয়ে উকি মেরে একটা মেলপ্রো টিকিট সিগারেট ফেলে দেয়, তাই তো? তাদের ট্রেনে ধরে নামানোর জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জন্মগ্রহণ করেছে 21 সালে। আর তার চেয়ারম্যান, তার মুখ হচ্ছে একটা সৎ, বলিষ্ঠ, নিষ্ঠাবান, যা সিদ্ধারাকে কোনোভাবে কেনা যায় না, বেকানো যায় না, তিনি হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী। স্বাভাবিক কারণেই আমাদের পার্টি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্টি 2 বছর জন্মগ্রহণ করার পরে একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যে নির্বাচন আসন্ন আগামী 8ই জুলাই, সেই নির্বাচনে আমাদের প্রস্তুতি পর্ব, সাংগঠনিক কার্যক্রম গোছাতে গোছাতে একটা তৃণমূলের পকেটের দালাল, একটা অটোনমাস বডি, যে বডিটা থাকে অটোনমাস, কিন্তু সেই অটোনমাস বডিটা কমপ্লিটলি ভাবে এই সরকারের কাছে, দুর্নীতিগ্রস্ত একটা সরকারের কাছে দালালি করতে শুরু করে দিল নির্বাচন কমিশন। ওই মোটা গোপালার নির্বাচন কমিশনার বুকের পাটা হলো না সিট দ্বারা সোজা রাখতে, যার ফলে আজকে গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। গতকাল আমি অশোকনগরের অবজারভার, আমার 2 জন প্রার্থীর ইলেকশন এজেন্টকে মেরে হসপিটালাইজ করে দিয়েছে। আমি বারাসাত হসপিটালে ট্রান্সফার করে তাকে ভর্তি করে পরপর প্রোগ্রাম সারতে সারতে আসছি, আপনারা দেখবেন মিডিয়ার মাধ্যমে। আজকে আমরা হাইকোর্টে সে মামলা উঠেছে, আমি জানি না এখনো কি রায় হয়েছে। আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে সমস্ত অভিযোগ দাঁড় করেছি। কত মারবি? যত মারবে আমাদের তত পারবে আইএসএফ। কারণ যত মারবে তত পারবে আইএসএফ।
ক্ষমতা নেই দিদিমণি আপনার ঠেকানোর, আপনার পতন অনিবার্য। আপনাকে পরিষ্কার মানুষ চিনে গেছে। ওই লক্ষ্মী ভান্ডার মায়েদের বলছেন লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনার বন্ধ হয়ে যাবে পঞ্চায়েত যদি আমরা না জিতি। লক্ষ্মীর ভান্ডার কি আপনার বাবার টাকা? কার টাকা? এই যে মায়েরা বসে আছে এরা আমার দেবতা লক্ষ্মী নয়, একটাই দেবতা, হিন্দুদের অনেক দেবতা। আর এখানে যদি কেউ মুসলিম সমাজের মানুষ থাকে তাদের একটাই দেবতা। তা আপনি তো আমার আপনার সকলের করের টাকায় লক্ষ্মীর ভান্ডার করেছেন, তাহলে কেন ওই মাতৃ মায়েরা পাচ্ছে? আপনি মাতৃ ভান্ডার নাম না দিয়ে লক্ষ্মী নামটা কেন দিলেন? আপনি বলছেন শিক্ষাশ্রী, হতশ্রী, রূপশ্রী, যত শ্রী আছে, শ্রীকে শ্রী হচ্ছে তাপস ব্যানার্জি, কিন্তু টাকা তো এমডি জহিরুল ইসলামেরও টাকা, সরকারের টাকা। তাহলে সবকটা প্রকল্প শ্রী কেন, লক্ষ্মী কেন? কারণ বিজেপি আরএসএস একমাত্র রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি যে দলটা তার দল চালায় না, সে দলটা চালায় আরএসএস। আর এই আরএসএস হচ্ছে স্বাধীনতা সংগ্রামের বিশ্বাসঘাতক একটা দল। হিন্দু মহাসভা যারা 1931 সালে তা হিন্দি পেট্রিয়ট পত্রিকা লিখছে, হে হিন্দু ভাইরা তোমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করো না, আর তোমার ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের মূল শত্রু নয়, আমাদের শত্রু হলো বাম আর ইসলাম আর খ্রিস্টান। সেই মহাসভা আর তাদের মুখ হচ্ছে বিজেপি। আর তার সাথে আপনি সাল থেকে 2006 অব্দি ঘর করেছেন, আপনি বিজেপি দালাল, আরএসএস এর দুর্গা আপনি। আর আপনাকে মোহন ভাগবত পাঞ্চজন্য পত্রিকায় আপনাকে দুর্গা আখ্যা দিয়েছে। এই কারণে আপনি হিন্দুত্ববাদী, মৌলবাদী, হিন্দুত্ব মৌলবাদী, ব্রাহ্মণ্যবাদী, মনোবাদী চিন্তার স্থাপকতা করছেন। সেই জন্যে প্রতিটি প্রকল্পকে আপনি একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। আর বুঝতে বাকি লাগে বিজেপির দালালকে, বাকি লাগে আর মানুষকে বিজেপির জুজু দেখিয়ে গ্রামে বাংলার মানুষকে বোঝাতে পারবেন না। বিজেপিকে পরাস্ত দাঁড়াতে হবে। আর এখানে বিজেপিকে যারা শক্তি জুগিয়েছে তারা হচ্ছে তৃণমূল। সেই তৃণমূল হচ্ছে পরাজিত করার মধ্যে দিয়ে বিজেপিকে আমাদের তাড়াতে হবে, হবে তো? আর একটা কথা বলে যাই যে মা বোনেরা আশ্বস্ত করুন, লক্ষ্মীর ভান্ডার যদি সরি পঞ্চায়েত আইন, এই পঞ্চায়েত আইনটা কিন্তু 77 সালের আগে ছিল না। 78 সালে পঞ্চায়েত আইন তৈরি হয় বামফ্রন্ট সরকারের আমলে। তাহলে আজকে যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, সেই পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত আইনটা তো উনি 11 সালে বাতিল করতে পারতেন, ওই বাতিল করতে পারেননি। তো সরকার যদি কোনো আইন গ্রহণ করে, কোনো নীতি নির্ধারণ করে, সেটা বাতিল হয় না। তা উনি যখন লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দিচ্ছে, সেটা বাতিল করা সম্ভব ওনার পক্ষে নয়, আইন হিসাবে পাশ করেছে। স্বাভাবিক কারণে আমরা এসে তো 2000ও দিতে পারি, আগে আসি আমরা। আপনি তো 500 দিয়ে ভয় দেখাচ্ছেন, আপনার বন্ধ করার ক্ষমতা নেই, ওটা আমার আপনার করের টাকা। আর এই লক্ষ্মীর ভান্ডার যেদিনকে মায়েরা পেয়েছে, সেদিনকে একটি ইলেকট্রিক বিলের পার ইউনিট খরচাটা দেখে নেবেন। আর যেদিন থেকে লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছে তার ইলেকট্রিকের বিল টাকার ওই ইউনিটটা দেখে নেবেন। সর্ষের তেলের দামটা দেখবেন, আজকে সবজি মালের দামটা দেখবেন। কিন্তু আমাদের গ্রামের এই কৃষক মানুষরা কেউ কিন্তু সেই দামটা পাচ্ছে না, ফোরেরা নিয়ে চলে যাচ্ছে। আপনি কি করছেন? আপনি তো রাজধর্ম পালন করছেন না। তা আপনি শ্রমজীবী মানুষের মধ্যে হিন্দু মুসলমানের ভেদাভেদ তৈরি করছেন। আপনি একটা মমতা ব্যানার্জি হিন্দু মুসলিম ভেদাভেদ তৈরি করছে। আমাদের পার্টি, আমি এখানে যারা বসে আছে আমি সবাইকে দেখছি ক্ষেত মজুর মানুষ, খেটে খাওয়া মানুষ, কেউ এরা হিন্দু না, মুসলিম না। আর আপনি সব জায়গায় গিয়ে সংখ্যালঘু 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 করেন। হোয়াট ডু মিন সংখ্যালঘু? মাইনরিটি? কার মাইনরিটি? আমরা মেজরিটি। গরিব খেটে খাওয়া মানুষ ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে মেজরিটি। সংখ্যালঘু হচ্ছে তারা যাদের দাসত্ব করছে কর্পোরেট পুঁজিবাদী শ্রেণী, যারা আমাদের 70% মানুষের সমস্ত ইকোনমিক্যাল আয়টাকে কেড়ে নিয়ে 10% মানুষ ভোগ করছে, তারা হচ্ছে অর্থনৈতিকভাবে মাইনরিটি। আর উনি ধর্মীয়গতভাবে মাইনরিটি, ভেদাভেদ সৃষ্টি করে আমাদের মধ্যে সুন্দর সমাজ ব্যবস্থাকে ভেদাভেদ সৃষ্টি করছে। একমাত্র মমতা ব্যানার্জি তার জন্য দায়ী। আর সর্বশেষে শেষ কথা বলতে চাই, আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন লুকিয়ে আছে। তৃণমূল তো পরাজিত হচ্ছে, এটা তো ওরা জেনে গেছে। কি জেনে গেছে কিনা বলুন? তাহলে ওদের রাস্তা একমাত্র 8 তারিখে বুথ দখল করা, নয় গণনা কেন্দ্রে অত্যাচার করা। তা আমরা কি করব?
আমি উত্তর 24 পরগনা জেলার সভাপতি হিসাবে জেলার প্রত্যেকটা কর্মীকে বলে যাচ্ছি, ভোটের দিন ভোট হয়ে গেল, ব্যালট বাক্স চলে যাবে যে গণনা কেন্দ্রে, সেই দিনকেই কিন্তু তাঁবু খাটিয়ে ফেলতে হবে। 3 দিন ওখানে থাকতে হবে। রাজি তো? সব জায়গায় নির্দেশ দিচ্ছি আমি জেলা প্রেসিডেন্ট হিসাবে। 3 দিন হাজার হাজার মানুষ দরকার পড়লে ঘরের থেকে খাবার নিয়ে আসবেন, নয় আমাদের কর্মীদের আমি নির্দেশ দিচ্ছি ভলেন্টিয়ার হিসাবে খাবারের প্যাকেট ব্যবস্থা করে ওখানে মাটি গুঁজে পড়ে থাকতে হবে। ওই বুথ কেন্দ্রে একটা মাছিও বলতে দেব না। গণনা কেন্দ্রে আমরা জানি ওরা কিভাবে বুথ দখল করতে পারে, সে 18 সালের অভিজ্ঞতা আমাদের আছে। সেই অভিজ্ঞতাকে সামনে রেখে একটা নতুন দল হলেও এইটুক জেনে রাখুক, এটা 18 সাল নয়। 18 সালে আইএসএফ নামক কোনো দল তৈরি হয়নি। 18 সালে বাংলার বাঘ হিসাবে নওশাদ সিদ্দিকী বিরাজ করেনি, আব্বাস সিদ্দিকী রাস্তায় নামেনি। আজকে 23 সালে কিন্তু নওশাদ সিদ্দিকী মাঠে রয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মাঠে রয়েছে। সবিকানি এত সহজ না। আপনি যদি ব্যাকা আঙুল দেখান, তাহলে আমি কি দেখাবো? ব্যাকা আঙুল তো। তাহলে আপনি যদি সোজা আঙুল দেখান, সে প্রশাসন স্তর থেকে আমলা সবাইকে বলে যায় গণতন্ত্র প্রতিষ্ঠিত রাখুন, সাংবিধানিক অধিকার আপনারা প্রতিষ্ঠিত রাখুন, আমাদের কর্মীরা সুস্থ সবলভাবে ভোট দেবে, মানুষ নাগরিক অধিকার প্রয়োগ করতে সুযোগ করে দিন। সেই কারণেই আমি সর্বশেষে আপনাদের বলবো, আগামী 8ই জুলাই আমাদের যেখানে যেখানে প্রার্থী আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের, তাদেরকে খাম চিহ্নে ভোট দেবেন। আর যেখানে যেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী নেই, আমাদের সহযোগী শক্তি, সে বাম হতে পারে, কোনো নির্দল হতে পারে, তাদেরকে ভোট দেবেন। বামপন্থীরা তো আমাদের সহজাত শক্তি, তারা তো জোটের মধ্যে দিয়ে আছেন, তাদের তো ভোট দেবেনই। তার সাথে সাথে এমন কোনো জায়গায় দেখবেন যে কোনো জায়গায় ভালো ক্যান্ডিডেট নির্দল হিসেবে দাঁড়িয়েছে, সেখানে বামপন্থীরা নেই, আইএসএফ নেই, তাদেরকেও তার দায়িত্ব নিতে হবে। এদের তাড়াতে হবে, প্রতিজ্ঞা করুন, এদের তাড়াতে হবে। তৃণমূল হটাও, তৃণমূল হটাও, বিজেপি হটাও, ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আমার বক্তব্য শেষ করে অন্য জায়গায় ছুটলাম। তুমি কোন পন্থা অবলম্বন করে সোর্স অফ ইনকাম দেখাও, 10 লাখ টাকা ইনকাম করেছো, যদি দেখাতে পারে বৈধ পন্থাতে সোর্স অফ ইনকাম দেখাতে পারে, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো কথা। আর যদি দেখি কুতুব ভাই, নাম ধরেই বলছি এখন বোঝানোর জন্য, যে কোনো সোর্স অফ ইনকাম দেখাতে পারছে না, হয় যে পরিষদ থেকে কোনো কাটমানি খেয়েছে, নাহলে বিভিন্ন কোনো সরকারি প্রকল্প থেকে আত্মসাৎ করেছে, গরিবের টাকা থেকে যে প্রকল্প আসে সেখান থেকে লুটে তাহলে 10 লাখ টাকা ইনকাম করেছে। একটা পঞ্চায়েতের প্রধানের মাইনে কত জানেন মাসে? আপনারা কেউ জানেন? 5,000। সাম্মানিক ভাতা 5,000। আর মেম্বারের 3,000। 3,000 টাকার জন্য কি মাথা ফাটাফাটি মোম মারামারি করছে কেন বুঝতে পারছে না? কিছু তো মজা আছে, সেটা বন্ধ করতে হবে। মজাটা কি জানেন? একটা অঞ্চলে 1 বছরে 5 থেকে 10 কোটি টাকা উন্নয়নের জন্য আসে, 5 বছরে 25 থেকে 50 কোটি টাকা আসে। ও 3,000 টাকা সাম্মানিক ভাতার কথা ভাবছে না, ও 25 থেকে 50 কোটি একবারে যদি মাথা ফাটাফাটি করে মিথ্যা কেস 4 জনকে দিয়ে, কিছু পুলিশকে ম্যানেজ করে, অফিসারকে ম্যানেজ করে যদি আমি জিততে পারি, বা ব্লক অফিস ঘিরে রেখে যদি জিততে পারে যায়, তাহলে ওই 25 থেকে 50 কোটির 1% তো আমি পাবো। ওই ভেবে এইরকম করছে। কিন্তু আমাদের যারা আছে প্রকৃত যদি মানুষ সেবার জন্য আসে, দেশ সেবার জন্য আসে, তাদেরকে আমরা গ্রহণ করব। অন্যথায় যদি দেখেছি আয়ের বহির্ভূত সম্পত্তি হয়েছে, আমরা তার বিরুদ্ধে কি করব? তাকে চোর, তাকে বীর বলে সম্বোধন করব নাকি? আমরা তার বিরুদ্ধে সর্বপ্রথম দল থেকে তাকে বহিষ্কার করব, তারপরেই দেগঙ্গা থানাতে তার বিরুদ্ধে লিখিত কমপ্লেন করব। থানাকে বলবো এ মানুষের প্রকল্প থেকে লুট করেছে, এর বাইরে থাকার জায়গা নয়, এর যেখানে থাকার জায়গা জেলের মধ্যে, অবিলম্বে জেলের মধ্যে রাখুন। প্রয়োজনে আমরা ইডিকেও চিঠি করতে পারি, প্রয়োজনে আমরা ইডিকে চিঠি করব যে এর বিরুদ্ধে তদন্ত করুন। তাই আমরা কিন্তু ওই বালি পাচারকারী, গরু পাচারকারী, কয়লা চোর, চাকরি চোর, মানুষের প্রকল্প থেকে যারা আত্মসাৎ করে, ওই চোরদেরকে আমরা বীর বলে সম্বোধন করব না। যার যেখানে থাকার জায়গা সেখানে থাকার আমরা সুব্যবস্থা করে দেব, এটা আমরা করব। দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা দেব। আমি এখানে দাঁড়িয়ে বলছি, আমাদের সম্পর্কিত অনেকে অনেক কিছু বলে সাম্প্রদায়িক দল, তাই যাবো কোথায়? আনিস খানের বাড়ি যাচ্ছি, আনিস খানকে কেন হত্যা করা হলো এর জবাব চাইছি। ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলছি। মাদ্রাসায় 10,000 শূন্য পদ আছে, কেন শূন্য পদ আছে? শিক্ষক নিয়োগের কথা বলছি। লুপুর শর্মা যে কথা বলেছিল, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় আমাদেরকে কথা বলেছিল, এর প্রতি উত্তর যখনই আমি দিচ্ছি, মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে, যখন অত্যাচার থেকে নিরাসনের কথা বলছি, তখন আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি। বিধানসভার মধ্যে যখন ফেক ST/SC সার্টিফিকেটের কেন ইস্যু হচ্ছে,
এসটি এসসি ভাইদের কোটাতে, দলিত আদিবাসী ভাইদের কোটাতে কেন নন দলিত আদিবাসী ভাইরা, নন এসটি এসসি ভাইরা কেন চাকরি করছে, এই প্রশ্ন যখন করছি। বিদ্যুৎ মণ্ডলের বাড়ি যখন ছুটে যাচ্ছি, হাসকালিতে আমার বোনের বাড়ি যখন ছুটে যাচ্ছি, দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা যখন বলছি, আমি তখন মুসলমানদের দল হয়ে যাচ্ছি। ভাই যাবো কোথায়? ওয়াকাফ প্রপার্টি উদ্ধারের কথা বললে আমি বিজেপির দালাল, আর দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বললে আমি মুসলমানদের দল। যাব কোথায়? ওরা আমাকে যদি সার্টিফিকেট দেয়, এই নিয়ে আমি রাগ করে বসে থাকবো নাকি? হ্যাঁ, মানুষের জন্য লড়াই করছি। এই জেলের কথা বলছিল, শুধু একটা কথা বলি, মানুষের অধিকারের লড়াইয়ের জন্য জেলে গেছি। এই অধিকারের লড়াই আমি জীবন পর্যন্ত দিতে প্রস্তুত আছি, দেব। এতে যদি আমাকে 100 বার জেলে দেয়, নওশাদ সিদ্দিকী 100 বার জেলে যেতে প্রস্তুত আছে। আপনাদের অধিকার সুনিশ্চিতের লড়াইয়ে যেটা আছি সেটা লড়ে যাব। কোন রকম ভয় হুমকি চুমকিকে আমি প্রশ্রয় দেব না, বা তার কাছে আমি মতনত করব না। আমাদের যারা প্রার্থী হবে তাদের হিসাবটাও আমরা রাখবো। তাহলে দুর্নীতি করতে পারবে, দুর্নীতি করলে এক আপনারা ধরতে পারবেন, আবার ও সম্পত্তিতে আমরা কি দিদি দুর্নীতি করে থাকি, কোথায় আমরা থানার হাতে কাগজ দেবো, থানাগুলো তুলে নিয়ে চলে যান। আমাদের উন্নয়ন কিভাবে হবে? আপনাদের বললাম যে আমরা গ্রাম সংসদ রাখবো, গ্রামের মানুষ উপস্থিত থাকবে, এমন খোঁজ নিলে দেখতে পাবেন। আগামী দিনে আমাদেরকে ব্যবস্থা দেন, পঞ্চায়েত পরিচালনার সমিতির দায়িত্ব দেন, আপনাদেরকে আমরা লিস্ট বার করে দেখিয়ে দেবো। আপনাদের এখানেও আছে, খোঁজ নিলে দেখা যাবে প্রকৃত যিনি বিধবা আপনাদের বুথে আছে, যিনি গরিব বিধবা, তার বিধবা ভাতা পাওয়ার যার যোগ্য, তিনি বিধবা ভাতা পাচ্ছেন না। যিনি বার্ধক্যে উপনীত হয়েছেন, প্রকৃত যার বার্ধক্য ভাতা পাওয়া দরকার, তিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না। তার পরিবর্তে তৃণমূলের যিনি ঝান্ডা নিয়ে ঘুরছেন, বা যার বাপ বেঁচে আছে, বাপকে মৃত দেখিয়ে মায়ের নামে বিধবা ভাতা তুলে খেচ্ছে, এইগুলো বন্ধ করতে হবে। আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে, আপনারা আমাদেরকে কাজ করার সুযোগ দিলে, আপনারা লিস্ট তৈরি করে দেবেন কোটা অনুযায়ী আপনার বুথে কাকে বিধবা ভাতা দিতে হবে। আপনারা লিস্ট তৈরি করে দেবেন কোটা অনুযায়ী আপনাদের বুথে কজনকে বার্ধক্য ভাতা দিতে হবে। আপনারা লিস্ট তৈরি করে দেবেন কোটা অনুযায়ী আপনার সমিতির মাধ্যমে কৃষকদের যে অভিযোগগুলো আছে কিভাবে পূরণ করা যায়, সাবসিডিতে কিভাবে মালগুলো বুঝিয়ে দেওয়া যায়। এক কথায় এই উন্নয়ন কিভাবে হবে? আপনার বুথের উন্নয়ন আপনারা বলবেন, প্রধান উপপ্রধান সমিতির সভাপতি যারা থাকবে তারা সেগুলো মানতে বাধ্য হবে, সেগুলোর ব্যবস্থা করে দেবে। এই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো। আমাদের প্রার্থী শুধু আমাদের প্রার্থী নয়, যারা শুধু আমাদের প্রার্থী নয়, যারা ভোটের সময় দেখেছি আমি, মামা ভোটের সময় ভোট চাওয়ার জন্য মামা, খালা, জ্যাঠা, মাসি, পিসি, চাচা, ফুফু, খালা বলে ভোটটা নাও। আবার তৃণমূল কংগ্রেস তো এক ধাপ এগিয়ে আছে, মানে তারা প্র্যাকটিস করে নিয়েছে। তো যদি আমরা সে প্র্যাকটিস করতে দেবো না, ওই আত্মসাৎ করা প্রকল্পের টাকা খাওয়া ম্যাক্সিমাম তাদেরা যদি এই সময় তাদেরকে বলেন এই আমাকে একবার বাপ বলে ডাক, তাহলে ভোট দেবো, তখন বলে হ্যাঁ তুমি আমার আব্বা, তুমি আমার বাবা, দুবার বলছি ভোটটা দাও। মানে সব বলতে রাজি আছে, কিন্তু ভোটটা তাদের চাই। আর এই ভোট নিয়ে যাওয়ার পরে 4.5 বছর খুঁজে পাওয়া যায় না, 4.5 বছর পরে আবার মাঠে নামবে ভোট চাইতে। তো আমি আপনাদের কাছে একটা অঙ্গীকারবদ্ধ হচ্ছি, যদি আপনারা আমাদের প্রার্থীদেরকে জেতান, তখন আপনাদের জনপ্রতিনিধি হয়ে যাবে। আপনাদের কোনো সমস্যা নিয়ে ইনাদের এখতিয়ারভুক্ত হলে ইনাদেরকে ফোন করবেন, ইনারা আপনাদের বাড়ির দ্বারে গিয়ে আপনাদেরকে পরিষেবা প্রদান করে দিয়ে আসবে। এখন কোনো সার্টিফিকেট চাইতে গেলে পান তো সাথে সাথে 3বার 4বার কল করতে হয়, তাও তার মেম্বারের বাড়ি যেতে হয়, সেখানে গিয়ে অনেক ক্ষেত্রে 500,000 টাকা না দিলে 500,000 না দিলে সার্টিফিকেট পায় না। আমি দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাদের মেম্বার প্রার্থীদের জেতান, মেম্বারদের বাড়ি আপনাদের আসতে হবে না, আপনারা ফোন করবেন, মেম্বাররা আপনাদের দাঁড়িয়ে গিয়ে পরিষেবা দেবে। 500 তো দূরের কথা, 5 পয়সা নেবে না এরা, কারণ এরা এই সেবা করার জন্যই এখানে এসেছে। এমনিতে কেউ তো জোর করে আনেনি, সেবা করবে বলে এসেছে। তো তুমি যদি সেবা করতে আসো, তাহলে লোকের কাছে 500 চাইছো কেন ভাই? তোমাকে কে আসতে বলেছে? অন্যজন আসবে। এই ব্যবস্থা আমরা আনবো, মাথায় থাকবে তো নাকি? তৃণমূল কংগ্রেস মনে হচ্ছে দুর্নীতিমুক্ত করতে পারবে পঞ্চায়েতের মেম্বারকে। হ্যাঁ, আমি একটা কথা বলবো, তৃণমূলের বন্ধুদের রাগ হলে আমার দেখার দরকার নেই, কিন্তু বাস্তব কথা, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কোনো মেম্বার দুর্নীতিগ্রস্ত হলে তাকে আমরা আইনের হাতে তুলে দেবো, দল থেকে বহিষ্কার করব। তৃণমূল কংগ্রেস পারবে? যদি বলে আমাদের মেম্বার কোনো বা আমাদের কেউ যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তাকে আমরা জেলের মধ্যে পাঠিয়ে দেবো, তাহলে তৃণমূল দলটাই থাকবে? তো আর কোথা থাকবে তৃণমূল দলটা? তবে সবাই নয়, গুটি কয়েক ভালো আছে, তবে 10 চক্রে ভগবান ভূত, জানেন তো, 10 চক্রে ভগবান ভূত। আমি চাই না যে গুটি কয়েক বাকি আছে তারাও এর মতো
দুর্নীতিগ্রস্ত হয়ে যাক। তারা ভালো থাকুক, তাদের দ্বারাই সমাজ পরিবর্তন হোক, এটা আমি চাইবো। আমি আপনাদের একটা কথা বলি, অন ক্যামেরা বলছি, মুখ্যমন্ত্রী নিজে যদি ইচ্ছে করে দেগঙ্গার কোনো পঞ্চায়েতে তৃণমূলের মেম্বার দুর্নীতিগ্রস্ত হয়েছে, তাকে দুর্নীতির হাত থেকে মুক্তি করতে পারবে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে? আমার মনে হচ্ছে পারবে না। কারণ মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, অভিভাবিকা, তার সাথেও প্রায় 4 থেকে 5টা তেনার মন্ত্রিত্ব তিনি নিয়ে রেখেছেন, যার মধ্যে গ্রুপ ডি একটা পড়ছে। গ্রুপ ডি যেখান থেকে রিক্রুটমেন্ট হয় মুখ্যমন্ত্রী দপ্তর, সেটা মুখ্যমন্ত্রী নিজের হাতে। কলকাতা রাজপথে বেশ কিছু যুবক যুবতী আন্দোলন করছে গান্ধী মূর্তির একদম পদতলেই। কি অভিযোগ তাদের? আমি সেখানে গিয়েছিলাম, তাদের সাথে কথা বলেছি। অভিযোগটা এটাই যে গ্রুপ ডি এর নিয়োগে দুর্নীতি হয়েছে, এই অভিযোগ তুলে তারা আন্দোলন করছে। সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে একটা আমি প্রশ্ন রেখেছিলাম। আমি মুখ্যমন্ত্রীর একটা কমেন্টের আশা করেছিলাম। কি কমেন্ট? যে আপনার দপ্তর দুর্নীতি মুক্ত, শুধু এতটুকু কথা আপনি নিজের মুখে বলে দিন। এরা অভিযোগ করছে দুর্নীতির সাথে যুক্ত, আপনি একবার মুখে বলে দিন। আমরা কি দেখলাম? আমি কি দেখলাম? কয়েক মাস অতিবাহিত হয়ে গেল, মুখ্যমন্ত্রী কিন্তু তার দপ্তর যে দুর্নীতি মুক্ত এটা বলার তিনি সাহস দেখাতে পারলেন না। হয়তো আপনারা বলবেন যে আপনি কে, এমনি সামান্য একটা ছোট্ট একটা বিধায়ককে আপনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন? 294 এর মধ্যে আমি একজন। 294 মিলে রাজ্যের আইন তৈরি করে, আমিও একজন তাদের মধ্যে একজন। আমিও ল মেকার, আমারও রাইট আছে যেখানে ভুল হবে বলার, যেটা ঠিক হবে বলার। তারপরে বলছি, তারপরে ওটা বাদ দিয়ে দিচ্ছি, কোথায় শ্মশানের সামনে কে কি লিখে রেখেছে তার উত্তর মুখ্যমন্ত্রী দিয়ে দিচ্ছেন, যেটা অবাঞ্ছিত, যেটা দরকার নাই, তার উত্তর মুখ্যমন্ত্রী দিয়ে দিচ্ছে। তার নিজের দপ্তরে দুর্নীতির অভিযোগ, তার উত্তর কি মোদিবাবু দেবে? হ্যাঁ, তার উত্তর কি অমিত শাহ দেবে? তার উত্তরটা কে দেবে? মুখ্যমন্ত্রী দেবে। তো আপনার বুথে কেউ যদি, তৃণমূলের বন্ধুরা আপনাদের এলাকার দুর্নীতি করে বুথের স্তরে, মুখ্যমন্ত্রী তার যদি অবস্থান মানে কঠোর ব্যবস্থা নিতে চাই, সে তো উত্তর দেবে, দিদিমণি আমি সামান্য একটা বুথে দুর্নীতি করেছি, আপনার একটা অত বড় দপ্তর দুর্নীতিগ্রস্ত হয়েছে, আগে নিজের দিকটা দেখুন তারপরে আমার দিকটা দেখবেন। এই উত্তরই দেবে তো নাকি? আমাদের উত্তর লাগবে না, ওরাই দেবে। তাই বলছি আপনাদের, কোনো রকম লোভের কাছে মাথা নত না করে, কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে, আগামী 8 তারিখ দলবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আপনাদের মূল্যবান ভোট, যেখানে যেখানে খামচিহ্ন আছে তাদেরকে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। যেখানে বামেদের পক্ষ থেকে দাঁড়িয়েছে আমাদের সাথে অ্যালায়েন্স করে, সে সমস্ত জায়গাগুলোতে বিপুল ভোটে জয়যুক্ত করুন। 8 তারিখে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। 8 তারিখ থেকে আপনাদেরকে সজাগ থাকতে হবে। যেখানে এই আপনার ব্যালট বক্স যেখানে রাখবে, 144-এর বাইরে আপনাদেরকে আপনাদের ভোট পাহারা দিতে হবে। কোনো ভোট চুরি হতে দেওয়া যাবে না। গণনা কেন্দ্র পর্যন্ত 11 তারিখ পর্যন্ত আপনার প্রশাসন যেমন 144-এর মধ্যে ভোটকে পাহারা দেবে, ঠিক আপনারাও আপনাদের ভোট না চুরি হয়ে যায়, 144-এর বাইরে দলবদ্ধ হয়ে, দরকার লাগলে মুসারি পার্টি যা ইচ্ছা বিছিয়ে সেখানে খিচুড়ি পাঠিয়ে 3 দিন ধরে ভোট চুরি আপনাদেরকে আটকাতে হবে। 11 তারিখ সার্টিফিকেট নিয়ে আপনারা বাড়ি যাবেন। সুষ্ঠু দুর্নীতিমুক্ত আদর্শ জনগণের পঞ্চায়েত গড়ার জন্য এই প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের নিতে হবে। কি নেবেন তো নাকি? তবে শেষ কথা ভাই, নুপুর শর্মার কথা মনে আছে তো? নবীন জিন্দালের কথা। তখন কি বলেছিল? যে দিল্লিতে গিয়ে আন্দোলন করো, সময় এসেছে যারা নুপুর শর্মা, নবীন জিন্দালের বিরোধিতা করবেন, যারা ধর্মপ্রাণ মানুষ, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা ধর্মে ধর্মে ভেদাভেদ লাগানোর জন্য কথা বলছে, তাদের বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম, আমাদেরকে দিল্লি যাওয়ার নির্দেশ দিয়েছিল। আমরাও সময় এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে যা দ্রুত দিল্লি যাওয়ার আমরা ব্যবস্থা করে দেব। এমনি বলছে তো প্রধানমন্ত্রী হওয়ার শখ যাচ্ছে, পঞ্চায়েতেই পাঠিয়ে দেবো, দিল্লি যে বসে দিল্লি থেকে ক্যাম্পেইন করুন, হবে তো নাকি? আচ্ছা, আপনারা ভুলে গেছেন নাকি হরিচাঁদ গুরুচাঁদের ঠাকুরের কথা? হ্যাঁ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেমন প্রতিবাদ জানায়, ঠিক একইভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে যারা যিনি খিল্লি করেছেন তাকেও আমরা প্রতিবাদ জানাই। সময় এসেছে, ঠিক যেমন নবীন জিন্দাল, নুপুর শর্মার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি, ভোটের মাধ্যমে জবাব দিচ্ছি, ঠিক একইভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে যারা
বিদ্রুপ করেছে যিনি বা তার দলকে আগামী দিনে ভোটের মাধ্যমে আমরা বুঝিয়ে দেব পশ্চিম বাংলা সম্প্রীতির বাংলাতে কোনো ধর্মগুরুকে নিয়ে কোনো বাজে মন্তব্য করলে, তার নাম নিয়ে কোনো বাজে মন্তব্য করলে বা যে কোনো ধর্মগুরু হতে পারে তাদের সম্পর্কে কোনো খারাপ কথা বললে বা যে খারাপ কথা বলেছে তাকে প্রশ্রয় দিলে বাংলার মানুষ তাকে বাংলা ছাড়া করে দেখিয়ে দেবে। হবে তো নাকি? আমাদের মুসলিম সমাজের কাছে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণপ্রিয়, ঠিক একইভাবে আমাদের সমাজে যারা মতুয়া সমাজের মানুষ যারা আছেন তাদের কাছেও হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর প্রাণপ্রিয়। তো সুতরাং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বাজে মন্তব্য করেছে, যাদের বুকে যেমন আঘাত লেগেছে, ঠিক একইভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে যেমন বিদ্রুপ করেছে, তা আমার মতুয়া ভাইদের বুকেও একইভাবে আঘাত লেগেছে। তাই বলবো সময় এসেছে মতুয়া ভাই, দলিত ভাই, জল্লবি জঙ্গলের উদ্ধারের জন্য, শিরুলের জন্য, আদিবাসী ভাই থেকে শুরু করে দলিত ভাই তাদের ST/SC সার্টিফিকেটে যাতে প্রকৃত ST/SCরা চাকরি পায়, মাইনরিটি ভাই যারা আছেন তাদের অধিকার বুঝে নিতে ঐক্যবদ্ধ হন, কাঁধে কাঁধ মিলিয়ে কি এগিয়ে আছে যারা, প্রত্যেককে বলছি আপনাদের সন্তানগুলো যাতে 330 টাকায় ফর্ম ফিল আপ করে আগামী দিনে চাকরি করতে পারে তার ব্যবস্থা করুন। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আগামী 8 তারিখে এই শাসককে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উপযুক্ত জবাব আমরা দিয়ে দিই। মায়েদের জন্য একটু বলবো নাকি? হ্যাঁ, অনেক মায়েরা তো উপরে আছে, শুনবেন একটু। মায়েদেরকে তো এখন লক্ষ্মীর ভান্ডার দেবো যে ভুলিয়ে দিচ্ছে, ভুলবেন নাকি আপনারা? মায়েরা আওয়াজ তুলুন, লক্ষ্মীর ভান্ডার পরে হবে, 500,000 পরে হবে। মায়েদের শুরু করছি, প্রাইমারি স্কুলে চলে যান। মা, আপনার যে সন্তান, বাচ্চা সন্তান যেখান থেকে বুনিয়াদী শিক্ষা পায়, যেখান থেকে প্রাথমিক শিক্ষা পায়, সেই শিক্ষা কেন্দ্রে চলে যায়। দেখুন সেখানে 4 থেকে 5টা টিচার, আর ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় কত? 400-500। এডুকেশন পলিসি বলছে আপনার সর্বোচ্চ 40টা ছাত্র থাকলে একটা শিক্ষক দিতে হবে, যদি 400 ছাত্র থাকে কম করে সেখানে 10টা টিচার দিতে হবে। কিন্তু আমরা কি দেখছি, এই মায়ের হাতে বলছে 500,000 দিয়ে ভুলিয়ে দিয়ে মায়ের ছেলের ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে। তাই মাকে বলবো আওয়াজ তুলুন, 500,000 পরে হবে। আপনাদের ছেলেগুলো যেখানে যে পড়াশোনা করছে, ছাত্র শিক্ষক রেশিও যাতে সরকার মেনটেন করে, এই আওয়াজটা দেগঙ্গা থেকে নবান্নে কানে পৌঁছে দিন। এই ভোটের মাধ্যমে প্রতি উত্তর দিয়ে সরকার যাতে অবিলম্বে প্রাইমারি স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে রেশিও মেনটেন করে শিক্ষক নিয়োগ করে তার যোগ্য জবাব আগামী 8 তারিখে ব্যালটের পেপারে সরকারকে বুঝিয়ে দিন। মায়েদেরকে 500,000 দিচ্ছে, আর মায়ের ছেলেরা মাতাল হয়ে যাতে বাড়ি ঢুকে দুয়ারে মত প্রকল্প চালাচ্ছে। তাই মায়েদের বলবো আওয়াজ তুলুন, 500,000 পরে হবে। লিগাল ইনলিগাল যে সমস্ত মদের দোকান হয়েছে অবিলম্বে সেগুলো বন্ধ করতে হবে। এই আওয়াজটা মায়েদেরকে তুলতে হবে। মায়েদেরকে 500,000 দিচ্ছে, মায়েদের ছেলেরা কোনো কষ্ট মষ্ট করে, কে কৃষক পরিবারের ছেলে, কে ভ্যান চালায়, কেউ ডে লেবার, কেউ দর্জির কাজ করে, অর্থের যোগান না দিতে পারাও তারপরেও কষ্ট করে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে তাদেরকে 20 লাখ, 10 লাখ, 15 লাখ টাকায় চাকরি কিনতে হচ্ছে। আর এইদিকে কি বলছে, তোর মাকে তো 500,000 দিচ্ছি। তাই মায়েদের বলবো আওয়াজ তুলুন, 500,000 পরে হবে। আগে আপনার ছেলে 330 টাকার বিগত দিনের নাই ফর্ম ফিল আপ করে যাতে সরকারি চাকরি পায় তার ব্যবস্থা সরকারকে করতে হবে। এর জবাব আগামী 8 তারিখে মায়েদেরকে দিতে হবে। ভাই আপনাদের বলি, আপনাদের এখানে যারা ব্লক নেতৃত্বরা আছে তৃণমূল কংগ্রেসের বা বিধায়িকা যিনি আছেন, আমি কারো বিরুদ্ধে বলছি নি, তার ছেলে মেয়েরা কোথায় পড়ে? সরকারি স্কুলে না বেসরকারি স্কুলে? আর এইখানে যারা বসে আছেন, এই চটে বসে আছেন, ধুলোতে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, মা যারা আছেন ছাদের ওপরে যারা আছেন, গাছের ডালে ফেলে, ওই দেখবে ভাই পড়ে না যায়, সাবধানে থাকবে। পড়ে গেলে কোথায় দিচ্ছে? সরকারি স্কুলে দিচ্ছে। কি গেঁড়া কলটা খুলছে একটু দেখুন। যাদেরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে কথা বলছি, তৃণমূল কংগ্রেস এখন বোমের শিল্পটাকে রাজ্যে প্রমোট করে দিয়েছে, মারামারি হানাহানি করাচ্ছেন যাদেরকে দিয়ে, তাদের সন্তানগুলো প্রাইমারি স্কুলে যাচ্ছে, কিছু মিড ডে মিল খাচ্ছে, বাড়ি চলে আসছে, কোনো পড়াশোনা হচ্ছে না, মূর্খ, অশিক্ষিত বা তার ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে। আর যারা বোমগুলি, পিস্তল তুলে দিচ্ছে ওদের হাতে, তাদের ছেলেগুলো কোথায় যাচ্ছে? বেসরকারি স্কুলে, মিশনে যাচ্ছে, পড়াশোনা করে প্রতিষ্ঠিত হচ্ছে, নেতার ছেলে নেতা হয়ে যাচ্ছে, আর যে লাঠিয়াল তার ছেলেকে আবার লাঠিয়াল তৈরি করছে। তাই সময় এসেছে প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের, বুথ স্তরের কর্মীদের উদ্দেশ্যে বলছি আওয়াজ তুলুন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তন চাই। আমি বিধানসভার মধ্যে প্রশ্ন করেছি সরকারকে যে আপনি শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করছেন না কেন? আমি আপনাদের উদ্দেশ্যে বলি, তাই সজাগ হন। নেতার ছেলেরা নেতা হয়ে যাচ্ছে, নেতাগিরি করছে, আর
গ্রামের সাধারণ মানুষ বা তৃণমূলের হয়ে যারা লাঠি ধরছে, বোমাগুলি পিস্তল ধরছে, তার ছেলেগুলো যখন বড় হচ্ছে বারাসাত কোর্ট আর বাড়ি করছে। তাই প্রত্যেককে বলবো সজাগ হন, সতর্ক হন। তাই আপনাদের বলি নিজেদের অধিকার বুঝে নিতে এই 8 তারিখে শাসকের বিপক্ষে ভোট দিন। ভোট দিলে আপনারা ডবল বেনিফিট পাবেন ভাই। দেগঙ্গার মানুষদের বলছি, ভোট দিলে ডবল বেনিফিট পাবেন। কেন? এখানে বিধায়ক আছে, এমপি তৃণমূলের, বিধায়ক তৃণমূলের, পঞ্চায়েতটা যেই অতৃণমূলের হয়ে যাবে, আইএসএফ বা আমাদের বামেদের সমর্থিত হয়ে যাবে, এক প্রকার সংযুক্ত মোর্চার হয়ে যাবে। তাহলে লাভটা কি হবে? আমরা আমাদের আগামীর কথা ভেবে, মানুষের কথা ভেবে আমরা সর্বোচ্চ পরিষেবা আপনাদের দেব। কোনো কাটমানি দুর্নীতি আমরা করতে দেব না, আপনারা উপকৃত হবেন। আর শাসক 2024-এর ভোটের কথা ভেবে, এমপি 2024-এর ভোটের কথা ভেবে, এমএলএ 2026-এর ভোটের কথা ভেবে আপনাদের উন্নয়ন করবে। তাহলে ডবল বেনিফিট হবে না ভাই? এক সরকার উন্নয়ন করবে, রাজ্য সরকার উন্নয়ন করবে, এদিকে পঞ্চায়েত সরকার উন্নয়ন করবে, দুটো উন্নয়নে আপনারা পাবেন। তো আপনাদের বলি, সুযোগ, শাসকের বিপক্ষে একবার ভোট দিন। এই গতানুগতিক যেটা চলছে শাসককে বুঝিয়ে দিন, তুমি শুধু ওই 500,000 দিয়ে কিছু প্রকল্প দিয়ে মানুষের যে অধিকার সেটা লুট করছে, এটা হতে দেব না ভাই। শেষ করছি, শেষের দিকে এসে দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে, আপনারা আস্তে আস্তে আপনারা বাড়ি যান, আওয়াজ শুনতে শুনতে বাড়ি যাবেন। শেষের দিকে দুটো কথা, দুটো মেজর ব্যাপার। একটা হচ্ছে আইন কেউ হাতে তুলে নেবেন না। তৃণমূল কংগ্রেসের গুন্ডা মস্তান হোক, যাই হোক, যারা অনৈতিক কাজ করবে তাক করে আস্তে আস্তে বাড়ি যাবেন। আমি বার হতে পারবো না ভাই, অন্য প্রোগ্রাম আছে। শুনতে শুনতে যান ভাই, এরা শুনতে শুনতে যান। আইন কেউ, আচ্ছা, বেড়াচাপা 1 নম্বর জিপির 134 নম্বর বুথে মিজানুর আর দাঁড়িয়েছে। গ্রামে রুবিয়া বিবি, বুথ নম্বর কত? 134। জেলায় ডালিয়া মিত্র সিপিআইএম এর পক্ষ থেকে দাঁড়িয়েছে। ব্লকে পারভিনা বিবি, এর কি মেফতাবউদ্দিন আহমেদ এবং রুবিয়া বিবি, এরা বুথে দাঁড়িয়েছে। এদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। দেগঙ্গার ব্লকে জেলা পরিষদে মোহাম্মদ কুতুবুদ্দিন পুরকাইদা আমাদের আইএসএফ এর পক্ষ থেকে দাঁড়িয়েছে। ইমতিয়াজ হোসেন এবং ডালিয়া মিত্র, এই দুজন সিপিএম এর পক্ষ থেকে দাঁড়িয়েছে। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, এনাদেরকেও জেলা পরিষদ সমিতি এবং গ্রাম সমাজে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। যে কথা বলছিলাম, আপনারা যদি দেখেন কোনো জায়গায় অনৈতিক কাজ চলছে, এখান থেকে তোমরা সরে দাও মিডিয়া বন্ধুদের কাজ। এবার এখানে যারা ভলেন্টিয়ার আছে, মিডিয়া বন্ধুদেরকে ছেড়ে বাকি লোককে বার করে দাও, একটু সরিয়ে দাও এখান থেকে সরিয়ে দাও বাকি লোককে। ভাই মিডিয়া এখানে যারা আছে দায়িত্বশীল, তারা ব্যবস্থা নিন। আর ভাইরা এমনি আসবেন না, আপনারা যারা আছেন। আপনাদের যেটা বলছি, আপনারা কোথাও দেখছেন অনৈতিক কাজ চলছে, আপনারা সাথে সাথে পুলিশকে প্রথম ফোন করবেন, তারপরে পরেই মেল করবেন ওসি এসপি, স্টেট ইলেকশন কমিশন এবং রাজ্যপালকে মেল করবেন। যদি থানা তার বিরুদ্ধে অ্যাকশন না নেয়, এসপি তার বিরুদ্ধে অ্যাকশন না নেয়, কমিশন তার বিরুদ্ধে অ্যাকশন না নেয়, আমরা তাদের বিরুদ্ধে 47 পুলিশ থেকেও 5 টাকার পেনের খোঁচা অনেক ভয়ঙ্কর। আমরা এমন পেনের খোঁচা থেকে বারাসাত কোর্ট